আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ইট ভাটাজনিত দূষণ রোধ, রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে দেশের বায়ু ও শব্দ দূষণের বর্তমান পরিস্থিতি এবং তার নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, মানুষের আস্থা অর্জনে সর্বোচ্চ চূড়ায় তাদের সরকার। সংবাদ সম্মেলনে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। আইন মেনেই পতিত স্বৈরাচারের বিচার হবে বলেও জানান মাহদি আমিন। আমাদের বিরুদ্ধে অভিযোগ যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে থেকে থাকে, উনি হয়তো এটার উত্তর সঠিকভাবে দিতে পারবেন। আমি তো ওনার জায়গায় নাই। তবে গণতান্ত্রিক বাংলাদেশে বর্তমানে যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব এবং সেই প্রক্রিয়ায় চলমান রয়েছে। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা দলীয় কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই দলীয় প্ল্যাটফর্মে সেগুলো নিয়ে আলোচনা হবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সম্পর্ক কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। রাজধানীর একটি হোটেলে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভূ রাজনীতি নয়, বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ অর্থনীতি। এটিকে মাথায় রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। শামীম চৌধুরী রিপোর্ট। বাংলাদেশ ও চীনের মাঝে ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের উপর ভিত্তি করে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বাংলাদেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী। চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। The ministers also highlight the importance of this economic corridor. It is an open new chapter in terms of China-Bangladesh cooperation. প্রধান অতিথির বক্তব্যে চীনের সঙ্গে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সহ ভূরাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে এখন যে পর্যায়ে যাচ্ছে, সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীন, ভারত, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনের বিচারে তড়িঘড়ি না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তার মাধ্যমে পলাতক বাকি আসামিদের খুঁজে বের করা সহ সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন করা প্রয়োজন বলেও মনে করেন এ সম্পাদক। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইয়ার বাদল। 1981 সালের মধ্যরাত চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তার আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে। হত্যা করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ঘটনার ৪৫ বছর পর ধরা পড়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। যেহেতু তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর মেজর মোজাফফর সহ অন্যরা কোথায় পালিয়েছিলেন জানান বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। মেজর মুজাফফর কোর্ট মার্শাল হওয়ার আগেই মানে কোর্ট অফ ইনকোয়ারি যখন চলছিল তখন ভারতে পালিয়ে যান। তার সাথে ও সময় আরো একজন অফিসার ভারতে পালিয়েছিলেন, মেজর মঈন, উনি এখন কানাডায় আছেন। তারপরে ক্যাপ্টেন একজন ছিলেন, উনিও পালিয়ে যান ভারতে। আরেকজন মেজর খালেদ, উনি যান ব্যাংককে। মেজর মোজাফফর হোসেনের বিচার তাড়াহুড়ো করে করা ঠিক হবে না বলে জানান এই সম্পাদক। তড়িঘড়ি বিচার করে সেটা থেকে বিচারের আগে এই জিনিসগুলো, তথ্যগুলো বের করাটা গুরুত্বপূর্ণ। তার কারণে এই সুযোগ ৪৫ বছর পরে পাওয়া গেছে, সুতরাং এটা হারানো যাবে না। এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন আবু রুশদ। মিসিং লিঙ্কগুলো যে এগুলো খুঁজে বের করা, তদন্ত করে আপনার একটি স্বাধীন তদন্ত কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই থাকবে এবং তার মাধ্যমে খুঁজে বের করা যে তখন আসলে কি ঘটনাগুলো ঘটেছিল। তার কারণ যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, এই ষড়যন্ত্র পাকিয়েছিল, তাদের বেশিরভাগ মারা গেছে। এখন হয়তো একজন দুজন বাকি, মানে আমি পাচ্ছি যে হয়তো দুজন বেঁচে আছেন, একজন মেজর মুজাফফর আর একজন মেজর মঈন। সুতরাং মেইন লক্ষ্য হবে তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্ত করে তার কাছ থেকে এই মিসিং লিঙ্কগুলো বের করা। একমাত্র তদন্তের মাধ্যমেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘটনা উঠে আসবে বলেও মনে করেন তিনি। আর বাদল, RTV, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন ৭০% ভোট দেয়া জনগণই গণভোট মানতে বাধ্য করবে। বরিশালে ১১ দলের সমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বরিশাল থেকে আলী জসিমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একই দিনে হওয়া নির্বাচনে সরকার গঠন করলেও গণভোটের রায় মানছে না বিএনপি। গণভোট না থাকলে এ সরকারও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য তার। যে গণভোটে জনগণ ৭০% রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। এই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। জামায়াত আমির আরো বলেন, বিরোধী দল মিলেমিশে কাজ করতে চাইলেও তাদেরকে রাজপথের দিকে ঠেলে দিচ্ছে সরকার। আপনারা হাজার চেষ্টা করলে এই ফেসিবাদে আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা দামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে জনগণ পাত্তা দেয় নাই, দামি ফেসিবাদ আর কিসে। এ সময় গণভোটের রায়ের আলোকে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। ক্ষমতা হাতে পেয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষের সঙ্গে ইচ্ছে মতো ছলচাতুরি ও প্রতারণা করছেন বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। সুলাইমান কবির, RTV। ছোট বড় নানা ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনের নামে রাজপথে নামছে। এতে যুক্ত হচ্ছেন বহিরাগতরাও। প্রশ্ন উঠছে, আলোচনার পথ এড়িয়ে তাৎক্ষণিক আন্দোলনের এই প্রবণতার পেছনের উদ্দেশ্য নিয়ে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি শিক্ষার পরিবেশ ব্যাহত করার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব ফেলছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত।
শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন পূর্বে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। অন্যায়ের বিরুদ্ধে তাদের সংগ্রামের ইতিহাসও দীর্ঘ। তবে সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রেই সংকট সমাধানের সময় না দিয়েই ক্লাসরুম ছেড়ে রাজপথে নামছে শিক্ষার্থীদের একটি অংশ। সবশেষ বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একের পর এক ভিডিও। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বহিরাগত প্রবেশ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিশৃঙ্খলা, মানুষের ভোগান্তি সৃষ্টি নিয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানায় তারা। এতেই প্রশ্ন ওঠে ভিন্ন উদ্দেশ্য নিয়ে। ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়। আন্দোলনের মূল উদ্দেশ্য যদি যৌক্তিক দাবি আদায় হয়, তবে সেখানে বহিরাগতদের সম্পৃক্ততা আন্দোলনের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। অসম্মানিত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অপদস্থ করা বা অসম্মানিত করা, এটাও কিন্তু এক ধরনের অপরাধ। এটাকে আমরা অনার কিলিং বলি। এই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী তারা ভিডিও ফুটেজ তো আছে, তো সেগুলোকে ধরে তারা খুঁজে বের করবেন এখানে শিক্ষার্থীদের মধ্যে উস্কানিদাতা বা অস্থিরতা সৃষ্টি করতে চায় এরকম কারা ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং শিক্ষার্থীদেরকেও সতর্ক থাকা। কয়েক বছরের নানামুখী সংকট আর অল্প বয়সের আবেগের তীব্রতায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা তৈরি হয়েছে বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2 যুগ ধরে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের ট্রমার ভিতরে ছিল। হঠাৎ করে স্বাধীনতা পাওয়ার পরে তাদের ভিতরে এক ধরনের ইচ্ছা জাগ্রত হয়েছে যে কোনো জিনিস নিয়ে রাস্তায় নেমে যদি আমি রাস্তা ব্লক করে দিই তাহলে আমাদের দাবি আদায় হতে পারে। আমাদের শিক্ষার যে বিভিন্ন জায়গাতে আমাদের যে সংস্কারগুলো আনতে হবে, একটু সময় দিতে হবে। তবে যেসব দাবি আলোচনার মাধ্যমে আদায় সম্ভব, শিক্ষার্থীদের সেই পথেই হাঁটার পরামর্শ তার। অন্যথায় হুমকির মুখে পড়বে শিক্ষার পরিবেশ। একটা ইস্যু পেলেই যে রাস্তায় নেমে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, এই কালচার থেকে আমাদেরকে কিন্তু যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। এবং নির্বাচিত সরকারের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন তরিকা আছে আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য। একদম যদি না হয় তখন আপনি রাস্তাতে অবশ্যই নামতে পারেন। রাষ্ট্রের উচিত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত প্রতিবাদের অধিকারকে সম্মান জানিয়ে তাদের যৌক্তিক মতামত ও শিক্ষার ধারাবাহিকতা যেন সমান গুরুত্ব পায় সেদিকে নজর দেয়া। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা উশৃঙ্খল কথা বলে সমাজকে উস্কে দিতে চায়, তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে। বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাবে বর্তমান সরকার। শিক্ষা, দর্শন, সংস্কৃতি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। এই বাংলাদেশে পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে, সেই আদলে ইউনিভার্সিটি আমরা বানাচ্ছি। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে তার 4 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হলেও পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মূল রহস্য। এদিকে 2 মাস পেরোলেও এখনও শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় একজনকেও গ্রেফতার করতে না পারার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায় চেষ্টা চলছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2024-এর 5 আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে নাম আসতে থাকে আন্ডারওয়ার্ল্ড সদস্যদের। এসব হত্যার ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে রাজধানী কমলাপুর থেকে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্র ভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে। যদিও পুলিশ বলছে বাপ্পি কার অধীনে কাজ করত তদন্তের পর তা জানা যাবে। মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়। উই আর নট শিওর নাও। হত্যা চেষ্টা সহ 7টি মামলা থাকলেও এর আগে কখনোই গ্রেফতার হননি বাপ্পি। একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে আপনার এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রম। এর আগে অ্যারেস্ট হয়নি। এদিকে 2 মাসেও আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পুলিশের দাবি দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বরকনে সহ অন্তত 12 জন আহত হয়। নরসিংদীর শিবপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 2 এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। শেরপুরের নালিতা বাড়ির চেল্লাখালী এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ 2 জন মারা গেছেন। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন সিলেট বিভাগের ও 1 জন ঢাকা বিভাগের। তবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 74 জনের। এছাড়া হাম উপসর্গ দেখা গেছে 699 জনের। প্রতিবেদনে আরও বলা হয় গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে 698 জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 95 জনের। $2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন নিতে হালাল পণ্যের বাজারে দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। তৈরি পোশাক খাতের পাশাপাশি বিশ্বের হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম বলছেন তারা। এজন্য আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন, মান নিয়ন্ত্রণ এবং কার্যকর নীতি গ্রহণের তাগিদ দেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন হালাল পণ্যের চাহিদা বাড়ছে। শুধু খাদ্যপণ্য নয়, ওষুধ, প্রসাধনী, পোশাক, চামড়াজাত পণ্য, এমনকি পর্যটন ও লজিস্টিক্সেও বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতির পরিধি। বাংলাদেশ চেম্বার আয়োজিত কর্মশালায় বক্তারা এই বাজারে বাংলাদেশের জন্য বড় সুযোগ বলে মনে করেন। 2034 সালে বিশ্বে হালাল পণ্যের বাজার $9.45 ট্রিলিয়ন পৌঁছতে পারে বলে মনে করেন তারা। আমাদের 14.5 লাখ টাকা এবার জমা দিতে হয়েছে, এখনো আমরা সার্টিফিকেট পাইনি। তারপরেও আমরা চাই BSTI অথবা ইসলামিক ফাউন্ডেশনের লোগোটা ইউজ করতে। সেক্ষেত্রে আমরা কোনো ফি দিতে চাই না। সালে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন অ্যাক্ট পাস হয়েছে। এখন নতুন করে একটা বডি এস্টাবলিশ করে তাকে পৃথিবীতে অ্যাকসেপ্ট করাতে আপনি পারবেন না, কারণ WTOর প্রোটোকল ইতিমধ্যে বলবৎ। বিশ্বের যে হালাল মার্কেট আছে, বিশাল বড় হালাল মার্কেট, সেই মার্কেট সাথে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। হালাল সার্টিফিকেশন ব্যবস্থা, পরীক্ষাগার সুবিধা এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে বৈশ্বিক হালাল বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। বাংলাদেশ যে হালাল গুডস বানায় এটা পৃথিবীর কজনে জানে? এটা কি জানে? এটা কিন্তু জানে না। আমাদেরকে কিন্তু সেই হালাল গুডস বানার ব্র্যান্ডিংটা করতে হবে। শুধু মুসলিমদের মধ্যে নয়, হালাল পণ্য এখন অমুসলিম ভোক্তাদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। ইমিডিয়েটলি আমরা যদি হালাল গুডসের দিকে অ্যাটেনশন করি, দেখা যাবে যে এর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে অন্যান্য সেক্টরও কিন্তু আসতে থাকবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
আগামী 2 থেকে 3 মাসের মধ্যে শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর চেয়ারম্যান মাসুদ খান। সকালে রাজধানীর BFDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া বিএনপি সরকার শেয়ার বাজারকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার অঙ্গীকার করেছে বলে জানান তিনি। পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক এই ছায়া সংসদে অংশগ্রহণ করেন প্রাইম ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনারা দেখবেন যে এই স্টক মার্কেট ঘুরে দাঁড়াতেই হবে। আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি in the next 2-3 months it'll cross, it'll go much beyond what you're seeing today to Dhaka Stock Exchange. এটা হচ্ছে আপনাদের কাজ, লিস্টিং রেগুলেশন হচ্ছে আপনার কাজ আপনি করবেন, আমি কোনো হস্তক্ষেপ করব না। শিশু কিশোরদের প্রতিভা, সৃজনশীলতা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সিজন 2। টুইম্বলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রতিভাবান শিশু কিশোরদের সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, প্রযুক্তি, শিল্প, ক্রীড়া, নেতৃত্ব ও সামাজিক অবদান সহ 12টি বিভাগ এবং 5টি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিশুদের প্রতিভা বিকাশ ও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার RTV। শিশুদের নিয়ে কাজ করি, জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড সারা বাংলাদেশ থেকে যে ট্যালেন্টগুলো আছে সেগুলোকে আমরা শোকেজ করার মাধ্যমে বেস্ট 12 জনকে আমরা পুরস্কৃত করে থাকি। আর সেক্ষেত্রে টুইম্বল আমরা যে আয়োজন করতেছি, অর্গানাইজার টুইম্বল যেটা কাজ করে সেটা হচ্ছে শিশুদের জন্য সেফ এন্টারটেনমেন্টের ব্যবস্থা করি, তাদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করে থাকি আমরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।